জেন গল্প। লেখক শ্রী বিৎসুক ভট্টাচার্য। গল্পের নাম শ্বেত। এক প্রাদেশিক সামন্তপ্রভুর শেষকৃত্যের সময় কাসানকে পৌরোহিত্য করতে বলা হলো। কাসান এর আগে এত সামন্ত ও অভিজাত মানুষের সংস্পর্শে আসেননি। তিনি অপ্রতিভ বোধ করছিলেন। অনুষ্ঠান শুরু হলে তিনি ঘর্মাক্ত হয়ে পড়লেন। কাসান ফিরে এসে তার অনুগামীদের ডেকে একত্র করলেন। কাসান স্বীকারোক্তি করলেন যে তিনি এখনও আচার্য হবার যোগ্যতা অর্জন করেননি। নির্জন মঠে তার মনে যে সমতার ভাব ছিল তা অভিজাত সমাগমের ফলে কেটে গেছে। এই বলে কাসান পদত্যাগ করলেন এবং অন্য একজন জেন সাধকের অনুবর্তী হয়ে থাকলেন। এইভাবে 8 বৎসর অতীত হলে তিনি বুদ্ধি লাভ করে প্রাক্তন ছাত্রদের কাছে ফিরে এলেন। গল্পের নাম সম্রাটের সন্তান। ইয়ামাউকা তেসুসু সম্রাটের শিক্ষক ছিলেন। তিনি অস্ত্র চালনায় সুদক্ষ এবং এক প্রখ্যাত জেন সাধক। তার গৃহ ভবগুরের নিবাস ছিল। তার মুঠে এক প্রেস্ত পোশাক ছিল, কারণ ভবঘুরেদের জন্য তার প্রায় সবই খরচ হয়ে যেত। সম্রাট তার শিক্ষকের পোশাক জরাজীর্ণ হয়ে পড়েছে দেখে তাকে এক প্রস্ত নতুন পোশাক কেনার জন্য অর্থ দিলেন। পরের দিনও ইয়ামাউকা সেই জীর্ণ পোশাকেই সম্রাটের সামনে আবির্ভূত হলেন। সম্রাট প্রশ্ন করলেন, নতুন পোশাকের কি হলো ইয়ামাউকা? ইয়ামাউকা বললেন, আমি মহামান্য সম্রাটের সন্তানদের পোশাক দিয়েছি। গল্পের নাম কথকের জেন। এনকো নাম করা কথক। তার বলা ভালোবাসার গল্প শ্রোতাদের বুকে সাড়া তুলে। তার বলা রাগের গল্প শ্রোতাদের যুদ্ধে নিয়ে যায়। একদিন এনকোর সঙ্গে ইয়ামাউকা তেসুর দেখা। ইয়ামাউকা সাধারণ মানুষ। তিনি জেন সাধনায় প্রায় সিদ্ধি লাভ করেছেন। ইয়ামাউকা বললেন, আমি জানি আপনি এ দেশের সেরা কথক। আপনি চাইলে মানুষকে হাসাতে কান্দাতে পারেন। আমাকে আমার প্রিয় চেরি ছেলের গল্পটি বলুন। ছেলেবেলায় মায়ের পাশে শুয়ে থাকতাম।
মা এই রূপকথা বলতেন। শুনতে শুনতে গল্পের মাঝখানে আমি ঘুমিয়ে পড়তাম। মা যেমন করে এই রূপকথা বলতেন ঠিক তেমনটি করে বলুন। এনকো সাহস পেলেন না। ইয়ামাউকার কাছে তৈরি হওয়ার সময় চেয়ে নিলেন। কয়েক মাস কাটল। তিনি ইয়ামাউকার কাছে গেলেন আর বললেন, আজ আমাকে গল্পটি বলতে দিন। ইয়ামাউকা বললেন, আজ নয়, অন্য কোনো দিন। এনকো ভারী হতাশ হলেন। তিনি নিজেকে আরো তৈরি করলেন। আবার ইয়ামাউকার কাছে গেলেন। আবার এবারও অনেকবার ইয়ামাউকা তাকে এভাবে ফিরিয়ে ফিরিয়ে দিলেন। এনকো কথা বলতে শুরু করলেই ইয়ামাউকা তাকে থামিয়ে দিতেন। বলতেন, আপনি এখনো আমার মায়ের মতো হননি। 5 বছর পরে মা যেমন করে বলতেন সেভাবেই এনকো গল্পটি ইয়ামাউকাকে বলতে পারলেন। এ রকম করে ইয়ামাউকা এনকোকে জেন শিখিয়েছিলেন। গল্পের নাম তর্জনী। গোটেইকে কেউ জেন বিষয়ে প্রশ্ন করলে তিনি তর্জনী তুলে ধরতেন। তার এক তরুণ ছাত্র তাকে এদিক থেকে নকল করতে শুরু করল। গুরু কি শিখিয়েছেন তাকে জিজ্ঞাসা করা হলে সে তর্জনী তুলে ধরত। গোটেই ছাত্রটির দুষ্ট বুদ্ধির কথা শুনলেন। তিনি ছাত্রটিকে ধরলেন, তার তর্জনী কেটে ফেললেন। ছেলেটি চিৎকার করে কাঁদল, ছুটে পালিয়ে গেল। গোটেই তার নাম ধরে ডাকলেন, তাকে আটকালেন। সে গোটেইয়ের দিকে ফিরে তাকাতেই গোটেই নিজের তর্জনী তুলে ধরলেন। তখনই ছেলেটির বুদ্ধি লাভ হল। গল্পের নাম মার্জনা। এক ভিক্ষু যশুকে বললেন, আমি সবে মঠে এসেছি, আপনি আমাকে উপদেশ দিন। যশু জিজ্ঞাসা করলেন, আপনি ভাত খেয়েছেন? ভিক্ষু বললেন, হ্যাঁ। যশু বললেন, তাহলে এখন পাত্রটি মেজে ফেলুন। তখনই ভিক্ষুর বুদ্ধি লাভ হল। গল্পের নাম প্রাক বুদ্ধ। এক ভিক্ষু সেইজুকে প্রশ্ন করলেন, আমি জানি ইতিহাস লিপিবদ্ধ হওয়ার আগে এক বুদ্ধ ছিলেন। তিনি 10 ভবচক্র ধরে ধ্যান করে গিয়েছিলেন, কিন্তু তার বুদ্ধি লাভ হয়নি।
তিনি সম্পূর্ণ নির্বাণ লাভ করতে পারেননি। এরকম কেন হয়েছিল? সেইজু জবাব দিলেন, আপনার প্রশ্নেই এর উত্তর আছে। ভিক্ষু জানতে চাইলেন, বুদ্ধ যদিও ধ্যান করেছিলেন, তিনি বুদ্ধত্ব অর্জন করতে পারেননি কেন? সেইজো বললেন, তিনি বুদ্ধ ছিলেন না, তাই। গল্পের নাম পাত্র। টুকুসান ধ্যান ঘর থেকে খাওয়ার পাত্র নিয়ে খাবার ঘরে গেলেন। সেপ্পু রান্না বাড়ার কাজ করছিলেন। টুকুসানকে দেখে তিনি বললেন, এখনো খাওয়ার ঘন্টা বাজেনি, আপনার পাত্র নিয়ে কোথায় যাচ্ছেন? এই শুনে টুকুসান ঘরে ফিরে গেলেন। সেপ্পু গান্টুকে এ কথা বললেন। শুনে গান্টু বললেন, বুড়ো টুকুসান পরম সত্য কি তা বুঝেননি। টুকুসান এ মন্তব্য শুনলেন। গান্টুকে ডেকে পাঠিয়ে বললেন, আমি শুনলাম আমার জেনে আপনার সায় নাই। গান্টু সে কথা মেনে নিলেন। টুকুসান কিছু বললেন না। পরের দিন টুকুসান ভিক্ষুদের পুরোপুরি নতুন ধরনের একটা ভাষণ দিলেন। গান্টু হেসে ফেললেন, হাত তালি দিয়ে বললেন, আমার মনে হয় আমাদের এই বুড়ো পরম সত্য কি তা ঠিকই বুঝেন। সারা চীন দেশে তার মতো আর কেউ নাই। গল্পের নাম তিন ঘা। তুজান উমমুনের কাছে গেছেন। উমমুন জানতে চাইলেন তিনি কোথা থেকে এসেছেন। তুজান বললেন, সাতুগা থেকে। উমমুন জানতে চাইলেন, গরমকালে কোন মঠে ছিলেন। তুজান বললেন, উজি মঠে, হ্রদের দক্ষিণে। উমমুন জানতে চাইলেন, সেই মঠ কবে ছেড়ে এলেন। তুজান কতক্ষণ এরকম তথ্য নির্ভর উত্তর দিয়ে যাবেন তা ভেবে উমমুনের অবাক লাগছিল। তুজান বললেন, বর্ষার শেষ দিনটিতে। উমমুন বললেন, আপনাকে লাঠি দিয়ে আমার 3 ঘা দেওয়া উচিত। আজকের মতো আপনাকে মাফ করলাম। তুজান পরের দিন উমমুনকে বিনতি করে বললেন, গতকাল আপনি আমায় 3 ঘা মাফ করেছেন। আমি জানি না কেন আপনি আমাকে ভুল ভেবেছিলেন। উমমুন তুজানের নিস্তেজ উত্তরের জন্য
তাকে ধমক দিলেন, বললেন, আপনি কোনো কর্মের নন। আপনি এক মঠ থেকে আরেক মঠে নিরর্থক ঘুরে বেড়ান। উমমুনের কথা শেষ হওয়ার আগেই তুজান বুদ্ধি লাভ করলেন। গল্পের নাম অলৌকিক। বানকেই তখন রিউমন মঠে উপদেশ দিচ্ছেন। একজন শিনসু পুরোহিত তার শ্রুতার বৃদ্ধিতে ঈর্ষা করলেন। তিনি বানকেইয়ের সঙ্গে তর্ক জুড়ে দিতে চাইলেন। বুদ্ধের নাম জপেই মুক্তি আসবে, এই ছিল পুরোহিতের বিশ্বাস। বানকেইয়ের উপদেশের মাঝখানে এই পুরোহিত এসে হাজির হলেন। তিনি এমন গোলমাল জুড়ে দিলেন যে বানকেইকে আলোচনা থামাতে হল। তিনি এই হইচইয়ের কারণ জানতে চাইলেন। পুরোহিত খুব ঝাঁক করে বললেন, সেন্সুবাদের প্রতিষ্ঠাতার অলৌকিক শক্তি ছিল। তিনি নদীর এপারে লেখার তুলি নিয়ে বসতেন, ও পারে তার শিষ্য কাগজ নিয়ে বসত, আর শূন্য অমিতাভ বুদ্ধের নাম লেখা হয়ে যেত। আপনি কি এরকম অদ্ভুত জিনিস করতে পারেন? বানকেই উত্তর দিলেন, আপনার শেয়াল ওইসব কেরামতি দেখাতে পারে, কিন্তু ওটি জেনের পথ নয়। আমার অলৌকিক ক্ষমতা এই যে আমি খিদে পেলে খাই, আমি তেষ্টা পেলে পান করি। গল্পের নাম ঘুমিয়ে পড়ুন। জেন শিক্ষক টেকিসুইয়ের মৃত্যুর 3 দিন আগে গাসান তার বিছানায় বসে ছিলেন। টেকিসুই এর মধ্যে গাসানকে তার উত্তরসূরি ভেবে রেখেছেন। একটা মঠ কিছু আগে পুড়ে গিয়েছিল, গাসান তা গড়ে তুলছেন। টেকিসুই জানতে চাইলেন, এই মঠ নতুন করে গড়ে তোলার পর আপনি কি করবেন? গাসান বললেন, আপনার অসুখ সেরে গেলে আমরা আপনাকে সেখানে ভাষণ দিতে নিয়ে যাব। ধরুন আমি যদি ততদিন না বাঁচি, টেকিসুই বললেন। গাসান উত্তর দিলেন, তাহলে আমরা আরো কাউকে বাছাই করব। ধরুন আপনারা আর কাউকে পেলেন না, টেকিসুই বললেন। গাসান চেঁচিয়ে বললেন, বোকার মতো এসব প্রশ্ন করবেন না, এখন ঘুমিয়ে পড়ুন। গল্পের নাম ধনুদানি। জাপানে কম জনই ধনুদানি বানাতে পারতেন। নাগাসাকির মেকামে তাদের
একজন। কামের ধনুদানি শিল্প কাজ রূপে বাড়িতে বাড়িতে, চা ঘরে বা পুজোর ঘরে রেখে দেওয়া হতো। কামের বাবাও ধনুদানি বানাতেন। কামে মদ পান করতে ভালোবাসতেন। তিনি ধূমপানও করতেন। পুরুষ সংসর্গ করতেন। হাটে টাকা এলে বুঝ দিতেন। তার বাড়িতে কবি, শিল্পী, শ্রমিক, ছুতুর এরকম সব নানা কাজের লোক ও অকাজের লোকদের ডাক পড়ত। কামে খুব ধীরে ধীরে কাজ করতেন, তবে শেষ হলে সে একটা সেরা জিনিস হতো। যে সব নারী জীবনে কখনো ধূমপান করলেন না, মদপানও করলেন না, পুরুষদের সংসর্গও করলেন না, তারাই তাদের বাড়িতে বাড়িতে কামের ধনুদানি শিল্প কাজ হিসেবে আদর করে রেখে দিতেন। নাগাসাকির পুর প্রধান একবার কামের কাছে একটা ধনুদানির ফরমাস করলেন। 6 মাস কেটে গেল, কামে তাকে ধনুদানি দিতে দেরি করছিলেন। এর মধ্যে পুর প্রধান দূরের এক শহরে বদলি হয়ে গেলেন। তিনি সেখান থেকে এসে কামেকে ধনুদানির জন্য তাগাদা দিয়ে গেলেন। অবশেষে কামে প্রেরণা পেলেন, ধনুদানিটি বানালেন। শেষ হওয়ার পর তিনি সেটি একটা কাঠের চৌকির উপর রাখলেন। তারপর অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে ধনুদানির দিকে চেয়ে থাকলেন। জিনিসটার সমানে বসে তিনি ধূমপান করলেন, মদ পান করলেন। ধনুদানি যেন তাকে সঙ্গ দিচ্ছিল। সারা দিন তিনি ধনুদানিটা দেখে গেলেন। সব শেষে কামে একটা হাতুড়ি তুলে নিলেন। ধনুদানি ঘা মেরে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। কামের মন নিখুঁত সৃষ্টি চেয়েছিল, এ সে নির্মাণ নয়। গল্পের নাম এক টান। সম্রাটকে দেখা দিয়ে কাকুয়া অদৃশ্য হন। পরে তার কি হয় কেউ জানেন না। জাপানিদের মধ্যে তিনি প্রথম চীনে গিয়ে জেন শেখেন। একটি টান ছাড়া তিনি জেনের আর কোনো পরিচয় দিতেন না। তিনি জাপানে জেন এনেছেন এ কথা তাই কেউ মনেও করতেন না। কাকুয়া চীনে গিয়েছিলেন, রীতের পাঠ নিয়েছিলেন। তিনি ঘোরাঘুরি করতেন না। দূরের পাহাড়ে থেকে সব সময় ধ্যান করতেন। মানুষজন তাকে খুঁজে বার করতেন, তাকে উপদেশ দিতে বলতেন। তিনি 1-8টি কথা বলতেন, আরও দূরের পাহাড়ে চলে যেতেন। সেখানে তাকে আর তত সহজে
খুঁজে পাওয়া যেত না। সম্রাট জাপানে ফিরে কাকুয়ার কথা শুনলেন। তার আর প্রজাদেরও জ্ঞানের জন্য কাকুয়াকে জেন উপদেশ দিতে বললেন। কাকুয়া সম্রাটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। তারপর ধুলা পোশাকের ভেতর থেকে একটি বাঁশি বার করলেন। একটি ছোট টান বাজালেন। নম্রভাবে বিনতি জানালেন। তারপরে চলে গেলেন। গল্পের নাম কথা ও কাজ। জেন সাধক মোনানের একজনই অনুগামী ছিলেন। তার নাম সুজু। সুজুর জেন শেখা শেষ হলে মোনান তাকে নিজের ঘরে ডেকে বললেন, আমি বুড়ো হয়েছি। সুজু, আমি যতদূর জানি আপনি এখন আমার ধারা বজায় রেখে চলতে পারবেন। এই পুঁথিখানা নিন। সাধকের হাতে হাতে এ পুঁথি 7 জন্ম ধরে চলে এসেছে। আমার বোধ অনুযায়ী আমিও এতে কিছু কিছু যোগ করেছি। এ খুব দামি পুঁথি। আপনি যাতে পরের সাধকদের হাতে তুলে দিয়ে যেতে পারেন, তাই আপনাকে এই পুঁথি দিলাম। সুজু বললেন, এই পুঁথি যদি এতই দামি হয় তবে আপনার নিজের কাছেই এটি রেখে দেওয়া ভালো। আমি তো না পড়েই আপনার কাছ থেকে জেন শিখেছি, আর তাতেই আমি খুশি। মোনান বললেন, আমি তা জানি, তবু এই পুঁথি 7 জন্ম ধরে সাধক থেকে সাধকের হাতে ফিরেছে। জেন শেখার একটি প্রতীক রূপে আপনি এটি রেখে দিন। এই নিন। তারা দুজন একটা চুল্লির ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। সুজু যেই পুঁথিটি পেলেন অমনি তা গনগনে আগুনে গুজিয়ে দিলেন। মোনানকে রাখতে দেখা যায়নি। তিনিও চেঁচিয়ে বলে উঠলেন, আপনি করছেন কি? সুজু পাল্টা চেঁচালেন, আপনি বলছেন কি? গল্পের নাম পাথর মন। চীন দেশের জেন শিক্ষক হুগেন একটা ছোট মঠে একা থাকতেন। একদিন 4 জন ভিক্ষু সেখানে হাজির হলেন। নিজেদের গা গরম করবেন বলে হুগেনের মঠের আঙ্গিনায় তারা আগুন জ্বালাতে চাইলেন। তারা যখন আগুন ধরাচ্ছেন তখন হুগেন তাদের বাদ বিতণ্ডা শুনতে পেলেন। 4 জন ভিক্ষু আত্মবাদ ও বস্তুবাদ বিষয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছিলেন। হুগেন তাদের তর্কে যোগ দিয়ে বললেন, এটা একটা বিরাট বড় পাথর। পাথরের এই চাইটা আপনাদের
মনের ভেতরে না বাইরে? ভিক্ষুদের একজন বললেন, বৌদ্ধ দর্শন অনুযায়ী সব কিছুই মনের বস্তুভূত হওয়ার ফল। সুতরাং আমার মতে পাথরটা আমার মনের মধ্যেই আছে। হোগেন মন্তব্য করলেন, আপনি যদি আপনার মনে এত বড় একটা পাথর বয়ে নিয়ে বেড়ান, তাহলে তো আপনার মাথাটা ভীষণ ভারী লাগার কথা। গল্পের নাম উন্নতি। একজন বিত্তবান মানুষ তার পরিবারের ধারাবাহিক উন্নতি কল্পে বংশ পরম্পরায় বহন করার মতো একটি বাণী সেনগাইকে লিখে দিতে বললেন। সেনগাই একটা বড় সাদা পাতা নিলেন আর লিখলেন, বাবা মরে, ছেলে মরে, নাতি মরে। ধনী মানুষটি রেগে গেলেন আর বললেন, আপনাকে আমার পরিবারের সুখ আর উন্নতির জন্য কিছু লিখে দিতে বললাম, আর আপনি কি ঠাট্টা করলেন? সেনগাই বুঝিয়ে বললেন, ঠাট্টা নয়। যদি আপনার আগে আপনার ছেলে মরেন, সেটা আপনার খুব দুঃখের কারণ হবে। আর আপনার ছেলের আগে যদি আপনার নাতি মরে, তাহলে আপনারা দুজনেই ভেঙ্গে পড়বেন। কিন্তু আমি যেমন পর লিখেছি, সেই ধারায় যদি একটা প্রজন্ম শেষ হয়, তাহলে সেটি জীবনের স্বাভাবিক ধারা হবে। আমি একেই প্রকৃত উন্নতি বলি। গল্পের নাম সংশোধন। রিউকান জেন শেখায় জীবন দিয়েছিলেন। একদিন তিনি শুনলেন তার ভাইপো আত্মীয়দের বারণ শুনছেন না। এক নোটির পিছনে সব টাকা উড়িয়ে দিতে শুরু করেছেন। রিউকান সরে যাওয়ায় এই ভাইপোর উপরই পরিবারের দায় পড়েছে। ভাইপোটি এভাবে চললে বিষয় আশয় আর কিছু থাকবে না। তাই আত্মীয়রা রিউকানকে এ সম্পর্কে কিছু করতে বললেন। ভাইপোকে অনেক বছর দেখেননি। রিউকান অনেক পথ পার হয়ে ভাইপোর কাছে এলেন। ভাইপো কাকাকে আবার দেখতে পেয়ে খুশি হলেন আর রিউকানকে রাতটুকু তার কাছে কাটিয়ে যেতে বললেন। রিউকান সারা রাত জেগে ধ্যান করলেন। পুরে চলে আসার সময় তিনি ভাইপোকে ডেকে বললেন, আমি ঠিক বুড়ো হয়ে গেছি, তাই আমার হাত এত কাঁপছে। তুমি আমার ঘরের চটির ফিতেটা একটু আটকে দেবে? ভাইপো খুশি হয়ে কাজটা করলেন। এজন্য রিউকান ধন্যবাদ জানালেন। তারপর বললেন, দেখো, যত দিন যায় মানুষ ততই দুর্বল হয়, বুড়ো
হয়। তুমি ভালোভাবে নিজের যত্ন নাও। এই কথা বলে রিউকান চলে গেলেন। আর সেই সকাল থেকে ভাইপুর উচ্ছৃঙ্খলতাও দূর হয়ে গেল।